মুক্তি তো এখনো পায়দা হয়নি চান। সামনে কথা বলবে অরণ্য। আস্তে আস্তে ফট করে রেগিয়ে ফট করে তোমার এই ফুলকো লুচির মতো গালে জিনিসগুলো থাপ্পড় মারি না, সব ধোঁয়া ফস করে বেরিয়ে যাবে। বিনা নেই বাড়িতে আসতে তো মানুষকে লজ্জা করে, শরীরে কি লজ্জা খেতে বলে কিছুই নেই। এখানে তুমি কিসের জন্য এসেছো অরণ্য? এর উত্তর আমি কোনো ঈশ্বর বিক্রেতাকে শোনাতে পারবো না। জবাব চাই হেমন্ত মিত্র। ডাক্তার বাবুর কথা মতো তোমার এই চামড়া ফ্যাক্টরি নোংরা পড়ানোর মুখ তুমি ঘুরিয়ে দেবে কিনা? তাহলে তোমারই সামনে তোমার ওই দেবতার মূর্তি আমি এখনই শৈলেশ্বরী নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো। আগুন দেখে অরণ্য। খেলতে গেলে দাঁড় ভাঙা ভালুকের চেয়ে আগুন নিয়ে খেলাই ভালো। মন্দির থেকে দেবতাকে বিসর্জন দিতে চাও? এই দেবতার চরণামৃত খেয়ে শত সহস্র মানুষ বিষের জ্বালায় শুকিয়ে কুকড়ে মরে যাবে। আমার কাছে সে দেবতা নয়, অপদেবতা। আমি দেবতার আসনে কোনো অপদেবতাকে বসতে দেব না। আমি কিন্তু তোমাকে গুলি করে মারবো অরণ্য। আমার বুকে লাগার মতো গুলি তোমার রিভলভারে এখনো জমা পড়েনি হেমন্ত মিত্র। আর এক পায়ে গোনা বলছে, আর এক পায়ে গোনা আমি তোমাকে গুলি করে মারবো। বাপের আড়ালে ঝড়কে ঠেকানো যায় না পুত্ররাম। অরণ্য, দয়া করে ফিরে যাও। ফিরে যেতে আমি আসিনি। এত বড় পাপ তুমি করো না। পাপ করেছেন আপনি, প্রায়শ্চিত্ত করবো আমি। চলে যাও। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। কেবল চলেই যাবো? দয়া করে আর লোক হাসিও না, তুমি যাও। বাবা, বুনো হাতিটা একেবারে সুর নামিয়েই চলে গেল। কি ভেলকিটাই না তুমি জানো দিদি, আমি তো একেবারে অবাক। অবাক হবার পাওয়া তো আমার হেমন্ত। মানুষ মানুষের কাছ থেকে জিনিস কেনে সেটা আমি জানি, মানুষ মানুষের কাছ থেকে মানুষ কিনেছে সেটাও আমি শুনেছি, কিন্তু মানুষ মানুষের কাছ থেকে দরদাম করে তার ভগবানকে কিনে নিল, আজ তুমি আমাকে প্রথম দেখালে হেমন্ত। হে ধরে তোমার পায়ে নমস্কার, নমস্কার। আমার মাথায় না অপমানের বীজ টকবক টকবক করে ফুটছে। যাও গোড়াখায় পা ফেলে দামোদর চক্রবর্তীর বাড়ি থেকে সাবন নিয়ে গালাগালগুলো কান ভরে শুনে এসো। না, আমি কিছু বিশ্বাস করতে পারছি না যে শুধু শুধু গুরুদের স্থানীয় দামোদর জ্যাঠার গালে অরণ্য চট বসিয়ে পারে। ও ফোন করে এলেও তুই বিশ্বাস তোমার বৌদি নিয়ে না আমার জীবনটা একেবারে ছাড় খাক। একটা কথা এতবার কেন বলো তো, ভাইটা তো তোমারও নাকি? হ্যাঁ হ্যাঁ আমার সব কিছু একটা সীমা থাকে প্রতিভা। তাহলে শুধু আমি একা বলছি না, এই গ্রামের সবাই বলছে অবস্থার বৌদি আঁচল ধরে বেড়া। আগে ঘুরে বেড়াতো, আজও ঘুরে বেড়া। আমি কিন্তু লোকাল হয়ে বাস করি, লোকের কথা আমাকে শুনতে হবে। লোকের কথা আমি ভাবতামই না। অরণ্য চিরকাল আমার কাছে শিশু নারায়ণ, তাই অরণ্যের মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে তার জীবন থেকে বর্ণ থেকে কেড়ে না হলো। একথা তুমি ছাড়া কি ভালো করে জানি বলো তো? সারাদিন কারবারের কুটুনি ক্ষেত্রে তার কারাগার পূর্ণ করছে, রাগে দুঃখে অভিমানে কখনো রাত্রে মাছ ছাং খেয়ে এখানে সেখানে পড়ে থাকে। আমি তাকে হাত ধরে ঘরে না ফেরালে সে কিছুতেই ঘরে ফেরে না। তাই এইটুকু ওরা কি আমার অপরাধ? এটা তো চোখের জল ফেলাটি আছে। আর অপরাধীও বলছে, কিন্তু তাহলে রাত দিনের নালে এসব অভিযোগ এ তো লেগেই আছে। এই যে এখন দামোদর চক্রবর্তীর বাড়ির গেড়ি গুগলি থেকে শুরু করে 80 বছরের দিদিমা পর্যন্ত আমাদের বংশকে নির্বংশ করছে, সেটা তো বন্ধ হওয়া চাই। বন্ধ হবে, এক্ষুনি তা বন্ধ হবে। আমি এক্ষুনি ভোলাকে ডেকে পাঠাচ্ছি। ভোলা, এই ভোলা! হ্যাঁ, তুই এক্ষুনি দামোদর জ্যাঠার বাড়িতে যাবি, তাকে বলবি আমি তাকে ডেকে পাঠিয়েছি। তিনি যেন আমাদের বাড়িতে আসেন, অরণ্য তার পায়ে ধরে ক্ষমা চাইবে, এসে যেন আমাদের বাড়িতে পায়ের ধুলো দেয়। চুপ কর, যা বলছি তাই কর। যা দামোদর জ্যাঠা বাড়িতে যা। আর সোদাকে একটা কথা বলবি, এই গাঙ্গুলি বাবুর বড় বউ তাকে যেমন আদর করতে পারে এমনি শাসন করতে জানে।
কেন হলো? বয়স্ক স্বামী দেখে আবার একটা কেন করলো? আর কি হলো কি বলবে তো? কি হয়েছে? কি কেনটা হলো? ওই যে দামোদর চক্রবর্তী একটা মাত্র ঘুষি খেয়ে গন্ডগোল করছিল এবং এই সময় বেমক্কা মাকে না তোমার দেওয়ার বৌদিকেও দেখছি আমার কেউ জ্বালিয়ে। আর চুপ করো। সত্যি অন্যায় করে থাকে তাকে উচিত শিক্ষা দিতে হবে। আরে বুঝি বুঝি সবই তো বুঝি। হ্যাঁ, বুঝি, আমি সব বুঝি। বুঝি না তুমি পরে কথা শুনে শুধু হেঁটেই করে নাচছো, কিন্তু দামোদর জ্যাঠা এখনো আসছে না কেন? এসে গেছি মহালক্ষ্মী, আমি এসে গেছি। ভোলা গিয়ে বললো তুমি নাকি ডাকছো, তাই আমি দেরি না করে ছুটতে ছুটতে চলে এলাম। আসুন আসুন দামোদর জ্যাঠা। হ্যাঁ আমার বাবাজি, ভোলার মুখে শুনলাম তোমার ভাই নাকি আমার কাছে ক্ষমা চাইবে। তা সত্যি সত্যি সে ক্ষমা চাইবে তো? আমি যখন আপনাকে ডেকে এনেছি তখন ঠাকুরকে ক্ষমা চাইতেই হবে। বটেই তো। তবে তুমি বলছো বলে বৌমা, আমি কিন্তু আর অন্যকে ক্ষমা করবো। তা না হলে আমি আমাকে শুলে দিয়ে ফাঁসি দিতে না ফাঁসি দিয়ে শুলে চড়াতে শাস্তি দাতা। ঠাকুরপো, তবে সত্যি তোমার ছাগলের চেয়ে কম হলে কি হবে? সাহসটা কিন্তু পাগলের চেয়ে বেশি। না হলে কেঁচো কুটতে ঢুকিয়েছো তুমি কাল সাপের গর্তে হাত। এইভাবে কি আমাকে অপমান করার জন্য বাড়িতে ডেকে আনিয়েছো বৌমা? বৌদি তোমাকে ডাকিয়ে এনেছে গাদা জেনে, খচ্চর জেনে নয়। না, আমি দামোদর জ্যাঠাকে ডেকে এনেছি তুমি তার পায়ে ধরে ক্ষমা চাইবে বলে। কোন অপরাধে? দামোদর জ্যাঠার মতো গুরুজনের গালে চড় মারার অপরাধে। ঠিক বলেছো দাদা, এই দামোদর গুরুর গাড়ি চড় মেরে সত্যি আমি অপরাধ করেছি। তাহলে স্বীকার করছো তো? হ্যাঁ স্বীকার করছি। তাহলে সেই অপরাধের কিভাবে প্রায়শ্চিত্ত করবে? প্রায়শ্চিত্ত করবো, প্রায়শ্চিত্ত ভোলা, হ্যাঁ ভোলা, এই নাও ফুল, সাত মারো দুধ। ভোলার আলকাতরা দৌড়ি করছে কেষ্ট সাদরা। জোগাড় হয়েছে, দড়ি আর গরু হয়েছে? কোথায় একটু সরু। ওতেই কাম ফতে, প্রায়শ্চিত্ত হবে ঈশ্বরের মতে। এখন নিয়ে আয় আলকাতরার ঘোল। বলো রে, বলি। দামোদরের বিয়ে অরণ্য, কি চাও তুমি? প্রায়শ্চিত্ত করতে চাই বৌদি। তুমি কি আমার সাথে পরিহাস করছো ঠাকুরপো? পরিহাস করছো এই দামোদর বুড়ো, আর তুমি না জেনে সেই পরিহাসের পাত্রী হতে চলেছো। দামোদর বড় কি বলেছিল আমি বুঝতে পারছি না কিছু। বলো দামোদর জ্যাঠা, আপনি কি বলেছিলেন? একটু আগে তুই না বললি দামোদর জ্যাঠার মতো গুরুজনের গালে চড় মেরে তুই অপরাধ করেছে? এখনো বলছি দামোদর বুড়োর গাড়ি চড় মেরে অপরাধ নয়, মহা পাপ করেছি। আর সেই মহাপাপে প্রায়শ্চিত্ত করতে গরুর দড়ি, গোল খোল এসব কি কাজে লাগবে? হ্যাঁ, টপ করে আমার এই পায়ে পড়ে ক্ষমাটা চেয়ে নিয়ে টপ করে উঠে দাঁড়াও বাবা অরণ্য, চটপট করে কাজটা সেরে নাও, আমার আবার অনেক কাজ আছে। আমি চটপট করেই কাজটা সেরে নেবো। চো করে মাথাটা কামিয়ে, শো করে আলকাতরা মাখিয়ে, ভো করে গরুর পিঠে চড়িয়ে তোমাকে আমি ছেড়ে দেবো। তুমি শুট করে পরস্পরটা ঘুরে ফুট করে নিজের বাড়িতে ঢুকে পড়বে। তার মানে দামোদর জ্যাঠা কি করেছিল? এতক্ষণ পরে তোমার এই প্রশ্ন মনে পড়ছে দাদা, যে বাবার বয়সী লোকের গালে কেন আমি মেরেছিলাম? কি বলেছিলেন দামোদর জ্যাঠা? বলুন দামোদর চক্রবর্তী, সেদিন শ্রীমুখ পঙ্কজতে কি পা ছুড়ে মেরেছিলেন বলুন? কি আর বলেছিলাম, ওই দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল তাই। জিভ তোমার খসে যাবে বড় মিথ্যে কথা বললে। দামোদর জ্যাঠা কি বলেছিলেন সেদিনকার? তোমার ভাই বাজে কথা বলছো না, আমি কোনো বাজে কথা বলিনি। বলুন দামোদর চক্রবর্তী, যাকে মরে গিয়ে তোমার যে নাতিটা এখনো বেঁচে আছে তার নামে দিব্যি দিয়ে বলো সেদিন আমি তোমায় কেন মেরেছিলাম? ওই একটা মাত্র নাতি আমার শিবরাত্রির চলতে, আর ওই একটি মাত্র আশ্রয় আমার গোটা পৃথিবীতে, যেখানে আমি খিদের খাওয়ার পাই, তেষ্টার জল পাই। আর যখন তোমাদের মিথ্যে অভিযোগ এই বুকের ভেতরটা ফাড়া করে দেয়, তখন একটুখানি সান্ত্বনা পাই। সেই একটি মাত্র আশ্রয় তুমি কালই ছিটিয়েছো, জীব দিয়ে চেটে সে কালি তোমাকেই তুলে নিতে হবে। তোমার ওই নাতির নামে দিব্যি করে বলতে হবে তুমি বৌদির নামে খারাপ কথা বলেছিলে কি না? আমার নামে খারাপ কথা? সে কি দামোদর জ্যাঠা? সে তো আমি একটু তামাশা করেই বলেছিলাম। কি বলেছিলেন তামাশা করে? বলুন কি বলেছিলেন? বলুন, বলুন দামোদর জ্যাঠা কি বলেছিলেন? আপনাকে বলতেই হবে। যা বলেছি আমি খেয়ালও যায় না। বলেছি বলেছি বৌদির সঙ্গে আমার খারাপ সম্পর্ক। দামোদর জ্যাঠা! আপনার নাতির নামে দিব্যি করে বলুন তো, ঠাকুরপো যে কথাটা বলছে সেটা সত্যি না? তোমাকে আমি কি করবো দামোদর চক্রবর্তী? এই খোলা আলকাতরা ভালো করে মাখিয়ে দাও। ঠিক বলেছি
দাদা খুঁট দিয়ে ভালো করে দিকে সবাই। হে হে বৌমা বৌমা, আমাকে ক্ষমা করো বৌমা, আমাকে ক্ষমা করো। তুলো, ওকে বলছি, তোমরা কিসব পাগলামি শুরু করেছো? একটা কথা শুনে রেখো, উনি যখন আমার পায়ে ধরে ক্ষমা চেয়েছেন, ওনাকে আমি ক্ষমা করে দিয়েছি এবং অন্যায় বা শাস্তি দিচ্ছিলেন, আমি তা কিছুতে মেনে নেব না। দাও আমাদের সম্পত্তি। কি করে মেনে নেবে বৌদি? তুমি যে ক্ষমাময়ী আদর্শ নারী, ভারতবর্ষে জীবন্ত প্রতিমা তুমি। ঠাকুরপো, তুমি তো শুধু আমার বৌদি নও, তুমি আমার ঠাকুরপো, তুমি আমার মা। ঠাকুরপো। তুমি আমার প্রতিদিনে যেন মায়ের মতো এলে। তুমি আমার প্রতিদিনে যেন মায়ের মতো এলে। মুখ বুজে আগামী সকল নিরন্তর কি ভাবছিস রে বাবা? কি ভাবছিস? ওরে, আজ আমি সবাইকে ডেকে ডেকে বলবো, প্রতিবার মতো স্ত্রীর স্বামী হয়ে আর অরণ্যর মতো ভাইয়ের দাদা হয়ে আজ আমি ধন্য, আজ আমি ধন্য। আমিও ধন্য বাবু। তোমাদের পায়ের তলায় ঠাঁই পেয়ে। ও ডাক্তারবাবু, আপনার মেডিকেল রিপোর্ট ভুল বলছে। সন্ন্যাসী নদীর জলে কোনো বিষ নেই। শিক্ষিত মানুষ হয়ে বিজ্ঞানের রিপোর্টকে তুমি ভুল বলছো হেমন্ত? হ্যাঁ, ভুল বলছি আমি এই কারণে যে পরস্পরের পেটের রোগে এ পর্যন্ত মাত্র 8 জন মারা গেছে। ভুলে দিন হেমন্ত, এখনো পরস্পরে অনেক মানুষ আন্তরিক রোগে ভুগছে। পেটের রোগ হলে আন্তরিক। আপনি চান এই পরস্পরে অনেক রোগ মরুক, আসলে আপনি চান আমার মন্দিরটাকে বন্ধ করে দিতে। না না হেমন্ত, আমি তোমার মতো মন্দির করতে যাচ্ছি না যে আর একটি মন্দির করে আমার মন্দিরে লোক আনতে হবে। তার মানে আমি আমার মন্দিরে লোক আনতে ওই মন্দিরকে না না, আপনি ভুল বলছেন। শুনুন, আপনি মনে রাখবেন, চাটুর্যেদের মন্দির থেকে আমাদের মন্দিরে আসবার ইচ্ছেটা ঈশ্বর ওই চাটুর্যে খুঁড়োকে দিয়েই স্বপ্ন দেখেছিলেন। আর এই স্বপ্নের ইচ্ছেটা চাটুর্যে খুঁড়ো নিজেই মন্দির উদ্বোধনের দিন সবার সামনে জানিয়েছেন। এমন ফরমাইশি সত্যের কথা বড় একটা শোনা যায় না। শুনলে মনে হয় ঘুষটা কে খেয়েছে, চাটুর্যে খুঁড়ো না ঈশ্বর? ও, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, তুমি এই পরস্পরের মানুষকে বাঁচাও। আমি তোমাকে বলছি, শুধু পরস্পর নয়, ভিন্ন গ্রাম থেকে আসা বহু ঠাকুর ভক্তের প্রাণ যাবে। যে জলের দূষণ বন্ধ না করলে এই মৃত্যু লীলাও থামবে না। আপনি কি করতে বলেন? এই চামড়া ফ্যাক্টরি দূষিত জলে বেরোবার নয়টা শরীরে নদীটিকে অন্য পথে ঘুরিয়ে দাও। বড়দূর 1 মাস সময় লাগবে। এই 1 মাস তুমি দর্শনার্থীদের জন্য মন্দিরটা বন্ধ রাখো। কি আনন্দ, কি আনন্দ! 1 মাস চামড়ার ফ্যাক্টরি বন্ধ থাকবে। 1 মাস আমি ওই চামড়ার ফ্যাক্টরির শ্রমিকদের বসিয়ে বসিয়ে খাওয়াবো। 1 মাস আমি মন্দিরের দেবতাকেও বসিয়ে বসিয়ে খাওয়াবো। বড় আনন্দ, বড় আনন্দ। 1 মাস আমার চামড়া রপ্তানি হবে না, আর আমার কাছে মাল্য আমদানি হবে না। মেরে ফেলবো, গলা টিপে আমি মেরে ফেলবো। যে একবার উচ্চারণ করবে
কৈলেশ্বরী নদীর জলে বিষ আছে, তাকে আমি গলা টিপে মেরে ফেলবো। বিষ নেই, কোনো বিষ নেই। বিষ আছে তোমার মনে ডাক্তার। তুমি ভগবান মানো না, তুমি ধর্মদ্বেষী, তুমি নাস্তিক। বন্ধ করতে তুমি কোনো ব্যবস্থাই নেবে না, আর এটাই তোমার শেষ কথা। এটাই আমার শেষ কথা। এমন তুমি বেশি ওড়বার চেষ্টা করবে না ডাক্তার। তাই প্রতিহিংসার আগুনে না আমি তোমাকে গিলে খেয়ে ফেলবো। কারণ আমি গোখুরেও নই, আর কেউ কেউ নয়। আমি আমি বিশ্বগ্রাসীও যাব। স্কাউন্ড্রেল, আঘাতটা প্রাণ চলে গেল, তবু হেমন্ত মিত্তির এতটুকু স্বার্থ ছাড়বে না। স্বার্থপর মানুষকে কখনো স্বার্থ ছাড়ি না ডাক্তারবাবু। নিঃস্বার্থ মানুষকে তার নিজের জীবনের বিনিময়ে আদায় করি। আমি জীবন দিতে বিৎপর এই বনলতা। কিন্তু একটা জীবনের বিনিময়ে হেমন্ত মিত্তিরের চামড়া ফ্যাক্টরির নল ঘোরানো যাবে না। তার জন্য চাই অগণিত মানুষ। কিন্তু ফিরু মানুষের দল বিষাক্ত দলে চুমুক দিয়ে মরবে, তবু বিদ্রোহ করে গুলি খাবে না। তাদেরকে জাগাতে হবে ডাক্তারবাবু, তাদেরকে একজোট করতে হবে। কিন্তু সে তো সহজ কথা নয়, সে তো বহু সাধনা, বহু প্রতীক্ষা, বহু শ্রমের ব্যাপার। কিন্তু ততদিনেই পরস্পরে মহামারী লেগে যাবে। তুমি একটা মাত্র উপায় আছে। সে উপায় পরস্পরের মানুষকে খেপিয়ে তুলতে পারে একজন, আর তার নাম অরণ্য। Exactly. কিন্তু কুৎসা অপমান আর নির্দয় ব্যবহারে সে আজ অচল আয়ত আকণ্ঠ মদ আর ভাগে ডুবে থাকা এক জড় পদার্থ। এই ব্যাপারে তাকে কেউ জাগাতে পারে না। পারে একটিমাত্র মানুষ, আর সেই একটিমাত্র মানুষই পারে অরণ্যের শক্তির ঢাকটাকে খুলে দিতে। কে সে? তুমি ডাক্তার? Yes, yes, তুমি সেই একটিমাত্র মানুষ মানবতা, তার একটা ডাকে অরণ্য খেপা ঝড়ের মধ্যে থেকে প্লাবনের মতো বাঁচিয়ে দিতে পারে। মানবতা, তুমি একটিবার অরণ্যকে ডাকো, তার হাতে তুলে দাও পরস্পরের মানুষকে জাগিয়ে তোলার ভার। আমি পারবো না ডাক্তারবাবু, আমি কিছুতেই পারবো না। অরণ্যকে এত ঘৃণা তোমার? বড় বেশি ভালোবেসে আঘাত পেলে ঘৃণাটা যে বড় বেশি হয় ডাক্তারবাবু। তোমার কি কোনোদিনও অরণ্যকে বা তার কোনো কাজকে নিঃস্বার্থ বলে মনে হয়নি? হয়তো বা হয়েছে, হয়তো বা হয়নি, কিন্তু তাতে কারকে যায় আসে বলুন তো? না না, কারণ আমি এখনো জানি তুমি আজও অরণ্যকে ভালোবাসো। তবে কেন, কি এমন সে ঘৃণা যার জন্য দুটো মন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে? বাদে পাড়াবে রবি বাদবিকে ধর্ষণ করে ইলক করে দেওয়ার ঘটনা আপনি শোনেননি ডাক্তারবাবু? শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করিনি। অরণ্যের কাজ করতে পারে আমি বিশ্বাস করি না। ডাক্তারবাবু, কিন্তু আমি করি জানেন, আমি করি। ডাক্তারবাবু, যে কথাগুলো আপনি এতক্ষণ ধরে বলছিলেন না, সে কথাগুলো বলে বারবার আমি আমার মনটাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। সেদিনের সেই একটি রাত, একটা রাত? হ্যাঁ একটি রাত। কোন রাত? যে রাতে কি ঘটেছিল সেই রাতে? যে রাতের কথা আমি কখনো কাউকে বলিনি ডাক্তারবাবু, কখনো কাউকে বলতে পারিনি। বলো বোন বলো, আমাকে তুমি নিঃসংকোচে বলো, আমি শুনবো। আমি অরণ্যের পাঠকর্তা। অরণ্যের মার আমার ঠাকুমা সেই শৈশবেই আমাদের বিয়ে ঠিক করেছিল। তাই আমি আমার জীবনের প্রথম বসন্ত থেকে বড় হয়েছিলাম অরণ্যকে একটু একটু করে ভালোবেসে। যে ভালোবাসা ছিল সন্ধ্যা তারার মতো স্নিগ্ধ, যে ভালোবাসা ছিল আকাশের মতো পবিত্র, কিন্তু আমার সমস্ত ভালোবাসা ব্যর্থ করে দিল সেদিন রাতে সে রতিবার দিন কান্না কাঁদতে কাঁদতে সে আমার পায়ে পড়ে বলেছিল, সন্তানের মা হতে চলে। তোর সাহস তো কম নয়। এটা যদি সত্যি হয় চন্দ্রসূর্য তাহলে মিথ্যে হয়ে যাবে। রবি, মনে রাখিস, চাটুর্য বংশের সবকিছু চলে গেলেও ওই শঙ্কর মাছের চামুকটা এখনো কিন্তু ঝুলছে। কিন্তু বিশ্বাস করো বুঝতে পুলিশ মোর পেটে তোমার ভাবি স্বামীর সন্তানই নড়াচড়া করছে। না না না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। বিশ্বাস করো আমি তাই বড্ড ভালোবাসি, সে আমাকে খুব ভালোবাসে। এই কথা দিছে আমার বিয়া করবে, কিন্তু হঠাৎ করে শুনলাম তুমি নাকি তার বউ হবে। এই সব কথা পাকা হয়ে গেছে। সারিদা বলে তুমি তুই এত বড় মিথ্যে কথাটা বলছিস? তুই আমাকে বলতো, আমরা তো তোর কোনো ক্ষতি করিনি। তাছাড়া অরণ্য তো কখনোই একা তোদের পাড়ায় যায়নি। আপনি বসে
আজ হবে হবে ওই শৈলেশ্বরী নদীর ধারে তার সঙ্গে আমার দেখা। তারপর তারপর কি হলো? তারপর আমি সেদিন ওই স্নান করে জল নিয়ে ঘরে ফিরছিল, আর হঠাৎ করে তার সামনে পড়ে গেলাম। এই জলে ভেসা সারা শরীর আমার একবার শাড়িতে জলেতে এক হয়েছিল। তারপর অরণ্য তোকে আক্রমণ করলো, তাই তো? ভালো গল্প বলতে পারি। এনে নাই তো দিদিমণি নাই। ও দাদা বাবু কেন? আমি তো হট করে তার হাতে ধরে বললো, এই জলে আর যাও কেন ঠাকুর, মোর খানে একটুখানি বলতে দাও। তারপর কি হলো? ঘরে গেল? নাই তো দিদিমণি, প্রথমে তো হাত ছেড়ে একটু পালাতে যায়। তারপর আমি দেখলেও তার চোখ দুটো সাথে গেছে আমাদের উঠান পাতার জোরে। আর আমিও তখন বলছি রাখি তার কোমর পর জড়িয়ে ধরে আবদার করতে লাগলো, বলো না দেবতা। আর দেবতা তখন বললো, চল লোকে চল। ঘরে গেল? হ্যাঁ, বাপটা তো ঘরে ছিল না। তারপর কি হলো? তারপর শরীরটা যেন কেমন ভাঙে আসছিল। চুপ কর, চুপ কর। তুমি বলো দিদিমণি, পেটে এলো তার সন্তান, সব দোষ তো আমার। আচ্ছা, সন্তানটা তো তার। রতি, এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। আমার কি হবে গো দিদিমণি, আমার কি হবে? আমি তোকে কথা দিচ্ছি, অরণ্যর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। অরণ্য দেখতে যদি জানতে পারে মই তোমাকে সব কথা বলে দিছি। আমি তোকে কথা দিচ্ছি রতি, জীবনের শেষ দিন অব্দি অরণ্য কোনো কিছু জানতে পারবে না। ভগবান,